আসলে আম পেঁয়াজের ঝুরি আচার হয় না এমন ঘর কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। তবে আজকে আমি যেভাবে ঝুরি আচারটা তৈরি করব সেটা কিন্তু অধিকাংশ মানুষই ট্রাই করেন নাই। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। এই আম পেঁয়াজের ঝুরি আচারটা সবারই খুব পছন্দ, তবে আমি একটু ডিফারেন্টভাবে তৈরি করেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথমে আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণের আমটাকে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি একটা গ্রেটার মেশিন দিয়ে যেই পাশটা একটুখানি মোটা ছিদ্র সেটা দিয়ে আমি ভালো করে এটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলু ভাজির মতো একটা নাইফ দিয়ে অথবা বটি দিয়েও কুচি কুচি করে এই আমগুলোকে গ্রেট করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এভাবে করে কাটলে হয় কি, একটু দ্রুত হয়, সহজ হয়ে যায়। এই আচারের ক্ষেত্রে আমগুলো কিন্তু একটু পাকাপোক্ত বা একটু বয়স্ক দেখে নিতে হবে। আর একবারে বাচ্চা বাচ্চা আম বা কড়া আম নিলে কিন্তু চলবে না, একটু বেশ বাতি বাতি আম নিতে হবে। তো আমি গ্রেটার মেশিন দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি সমস্ত আমগুলোকে, দেখতে পারতেছেন। তো এটার মধ্যে কিন্তু বেশ খানিকটা জুসি জুসি ভাব চলে আসছে। তো এখন আমি একটা কাপড় দিয়ে এর ভেতর থেকে যতটা সম্ভব পারা যায় চিপে চিপে আমি রসগুলোকে বের করে ফেলবো। এরপরে সমস্ত আমগুলো থেকে যখন রসটাকে বের করে ফেলবো তখন তার মধ্যে সামান্য বিট লবণ আর কিছুটা চিনি দিয়ে এরপরে যদি ওর মধ্যে 2-4টা বরফ দিয়ে দেন তাহলে তো ভাই ওফ, গরমের মধ্যে আর কিছুই লাগবে না, একেবারে হ্যাভেন এরকম একটা টেস্ট পাবেন। তো যাই হোক, সমস্ত আমটাকে ভালো করে চিপে আমি আমগুলোকে সুন্দর করে একটা প্লেটে ছড়াই দিচ্ছি। তো আমি এখানে নিয়েছি প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজগুলোকেও আমি ভালো করে পানি ঝরাই নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে সেই আমগুলোকে। এরপরে আমের সাথে আমি পেঁয়াজগুলোকেও মিশাই দিচ্ছি একসাথেই। আপনারা আলাদা করার প্রয়োজন নেই, একসাথেই মিশাই নেবেন। এরপরে আমি আগে থাকতেই সরিষা ব্লেন্ড করে রেখেছিলাম, তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণের সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো এখানে আমি সামান্য পরিমাণে হলুদ। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণ দিতে যাবেন না, বা আমগুলো ঝুরি করার পরেও কিন্তু ধুতে যাবেন না, তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে আর আমগুলো কিন্তু ড্রাই হতে যাবে না। তো যাই হোক, সমস্ত আমগুলোকে ভালো করে আমি মিশাই নেব এই সরিষা বাটার সাথে। এখানে কিন্তু আর কোনো এক্সট্রা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সমস্ত আমগুলোকে ভালো করে মাখায় নেওয়া হয়ে গেলে এখানে আমি 2টা ভাগে ভাগ করে নেব, 2টা প্লেটে আমি ছড়ায়া রোদ্রে দেব। তো আমি 2 থেকে 3 দিন রোদ্রে দেবো না, এটাকে জাস্ট আমি 3 থেকে 4 ঘন্টা টানা রোদ্রে রাখবো। আর যদি বেশি রোদ হয় 2 ঘন্টা হলেই চলবে। বেশি ড্রাই হলে আমগুলো মচমচা হয়ে যাবে, ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি একটা মশলা বানায় নেব। এখানে 1 টেবিল চামচ পরিমাণের কাঁচা পাঁচফোড়ন আর 1 টেবিল চামচ পরিমাণের কালো সরিষা। আপনারা চাইলে লাল সরিষাটাও ব্যবহার করতে পারেন। কালো জিরা আছে 1 টেবিল চামচ পরিমাণের, আর আছে 10-12টা শুকনো মরিচ আর আস্ত রসুন। তো এখন আমি একটা ব্লেন্ডারের জারে সেই পাঁচফোড়ন আর সরিষাটুকু ব্লেন্ড করে নেব। তো এখানে আপনারা চাইলে সিরকা দিয়েও ব্লেন্ড করতে পারেন, তবে সিরকায় ভালো ভালো করে ব্লেন্ড হয় না। তো দেখুন আমার আমগুলো কিন্তু একেবারে মুচমুচা হয় নাই। তো একবারে মুচমুচা হলে কি হয়, তেলের মধ্যে দিলে পরে এগুলো সফট হয় না, শক্তই কিন্তু থেকে যায়। তো এখন আমি এগুলোকে সুন্দর একটা মোটামুটি একটু ড্রাই হয়ে গেছে, এই পর্যায়ে আমি এই আমগুলোকে নিয়ে আসছি। তো বেশি আমরা ড্রাই করব না। তো এখন একটা মান্দার আমলের একটা কড়াই নিয়ে নিচ্ছি। এখানে ননস্টিকের ব্যবহার করতে চাইলে সমস্যা নেই, তবে ননস্টিক যত কম ব্যবহার করা যায়। তো আমি এখানে 750 গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করেছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই কালো জিরা ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচগুলোকে। তো দেওয়ার পর হালকা একটু ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। আমি যে ব্লেন্ডারে সরিষা আর পাঁচফোড়ন ব্লেন্ড করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে সেটা সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে তেজপাতা, এলাচ, আর দারচিনি। দিলে পরে আচারের মধ্যে যে একটা সুন্দর সুঘ্রাণ বের হয় রে ভাই, সেটা বলার অপেক্ষা রাখে না। একবার ট্রাই অবশ্যই করে দেখবেন, তাহলে বুঝবেন। তো এই পর্যায়ে দিয়ে দেবো আমি আদা এবং রসুন বাটা 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণের। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো মশলাটা যখন তৈরি করবেন তখন সম্পূর্ণ টেস্টের উপরে কিন্তু ডিপেন্ড করে লবণ চিনিটা ঠিক আছে কিনা। যেহেতু এটা টক আচার, তো চিনিটা দিলে এইখানে আপনার আচারের টকের স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্সটা হয়। তো সমস্ত মশলাটা কষানোর পর আমি যে রসুনগুলো ছিলে রেখেছিলাম সেই রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। তো রসুনগুলো দেওয়ার পর হালকা যখন রসুনটা সেদ্ধ হয়ে আসবে
তো চুলার ফ্লেমটা একেবারে লো করে এরপরে যে আমগুলোকে শুকায় রাখছিলাম সেগুলোকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে সম্পূর্ণটাকে ভালো করে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করব, চুলার ফ্লেমটাকে এখানে অফ করে দেব। এখানে সম্পূর্ণ কমপ্লিট রান্নাটা। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, ভাজা 5 ফোড়ন। আচারের মধ্যে 5 ফোড়ন হবে না, সেটা কি হয় বলুন? তো এখানে দিয়ে দিচ্ছি ভাজা 5 ফোড়ন। 5 ফোড়নটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর সুন্দর সুন্দর একটা সুঘ্রাণ বের হয় আর অনেক মজার একটা আচার তৈরি হয়। তো এখন এই পর্যায়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আমি এখানে চুলার ফ্লেমটা কিন্তু অফ আছে। তো এই পর্যায়ে আপনারা বয়ামে তো ভরবেন না ঠান্ডা না হওয়া পর্যন্ত। তারপরে 2 থেকে 3 দিন একটু রোদে দিলে পরেই আচারটা জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এই পর্যায়ে আপনারা ডাল ভাত হোক বা আলু ভর্তা হোক অথবা আপনারা আচারি মাংস রান্না করেন, যাতেই হোক আচারটা জাস্ট ওয়াও। তো সবাই ভালো থাকবেন, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।